নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, রীতিমতো প্রধানমন্ত্রী সফরে এলেন, রোড শো করলেন কলকাতায় কার্যত। প্রধানমন্ত্রীর এই সফর বিজেপিকে কতটা ভোট ব্যাংকে পরিণত করতে পারবে, বা ভোট ব্যাংক কতটা বাড়বে বিজেপির এই প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে, কতটা বাড়বে? শেষ মুহূর্তের প্রচার মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় আজকেই এই মাত্র দেখা যাচ্ছে তিনিও হাঁটছেন। এর আগে প্রধানমন্ত্রীও কালকে শো করেছে। কি হতে পারে ভোটের সমীকরণ, বা কি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে রাজ্য রাজনীতি প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেখা গেল, সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা, আমি নিজে দেখেছি, দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কখন আসবেন একটু দেখবেন। তা প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো। স্যার, একই সাথে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সফর, মুখ্যমন্ত্রী রোড শো করছেন হেঁটে। আজকেই উত্তর কলকাতায় যে জায়গা থেকে প্রধানমন্ত্রী কাল রোড শো করেছেন, আজকে মুখ্যমন্ত্রী রোড শো করছেন। বলছে কি ইম্প্যাক্ট পড়তে পারে বিজেপির ভোট বাক্স প্রধানমন্ত্রীর এই প্রচারের ফলে, কতটা বাড়তে পারে? দেখো, তৃণমূল কংগ্রেসের কাছে গড় রক্ষা করা হলো লড়াই। যে 9টা লোকসভা কেন্দ্রে ভোট আছে, 2019-এ সবগুলো কেন্দ্রেই বিজেপি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। মানে তৃণমূল কংগ্রেসের কাছে যদি 7ম দফার লড়াই হলো গড় রক্ষা করা, তো মোদির কাছে লড়াইটা হলো নতুন করে একটা দুটো আসন জয়ী হওয়া, ভোট পার্সেন্টেজ বাড়ানো এবং 2026-এর জন্য তৈরি হওয়া। নরেন্দ্র মোদী এতটা অ্যাটেনশন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেননি যতটা তিনি পশ্চিমবাংলার জন্য দিয়েছেন। তুমি মনে রাখবে, নির্বাচন শুরু হওয়ারও অনেক আগে তিনি হুগলিতে এসছেন, তিনি বারাসতে এসছেন এবং মোট 22টা জনসভা তিনি বক্তৃতা করেছেন, যেটা মানে পশ্চিমবাংলার ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী অতীতে করেননি। ফলে প্রধানমন্ত্রীর এই বারবার যে সফর, এতগুলো জনসভা, রোড শো, এর থেকে প্রমাণিত হয় যে বিজেপি সত্যি সিরিয়াস লেভেলে পশ্চিমবাংলাকে এবার নিয়েছিল। এবং তুমি যদি লক্ষ্য করো, 19 আর 21-এর যে বিধানসভা, লাস্ট বিধানসভাটা হলো, তার সাথে এবারের লোকসভার প্রচারের মধ্যে একটা তারতম্য তুমি দেখবে। 2021-এ অনেক বেশি সফর করেছিলেন অমিত শাহ, অনেক বেশি সফর করেছিলেন জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী সফর ছিল জেলায় একটা করে বা দুটো জেলায় একটা করে। প্রধানমন্ত্রী কিন্তু অনেক কম ব্যবহৃত হয়েছিলেন 21 সালে। মূলত অমিত শাহ প্রথম সারির নেতা হিসাবে বা একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছিল উনি 200 পারের কথা বলেছিলেন, 77টাতেই বিজেপি আটকে গিয়েছিল। এবার কিন্তু কমপ্লিটলি স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন। অমিত শাহ ব্যাকসিটে, নরেন্দ্র মোদীকে কিন্তু সামনের সারিতে তারা এনেছেন। নরেন্দ্র মোদী প্রথম থেকেই পশ্চিমবাংলাকে লিড করছে এবং মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতবর্ষের যে কোনো প্রান্তের সাথে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীর জনসভাগুলি যদি তুলনা করি, তাই নরেন্দ্র মোদী অনেক বেশি রেসপন্স পশ্চিমবাংলা থেকে পেয়েছেন। পশ্চিমবাংলায় মানুষের যে উন্মাদনা, বিজেপি সমর্থকদের যে উন্মাদনা নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে আমি দেখেছি, সেটা খোদ রাজস্থানে দেখিনি, সেটা মধ্যপ্রদেশে দেখিনি, এমনকি উত্তরপ্রদেশ যোগীর রাজ্যেও প্রধানমন্ত্রী সফরগুলো খুব মানে সভাগুলো আমি ভালো করে নজর দিয়েছি, এত মানুষ আসেনি, এত উন্মাদনা আমি কিন্তু সেখানে দেখিনি। তার মানে মোদির সাথে বিজেপির কর্মী সমর্থকরা নিজেদেরকে রিলেট করতে পারে। বিজেপি কর্মী সমর্থকরা কেন, অসংখ্য সাধারণ মানুষও কিন্তু মোদিকে দেখার জন্য ভিড় জমিয়েছে যে প্রধানমন্ত্রীকে দেখবো। এটা ঠিক যে এটা দেখুন, মোদি এবং মমতা দুজনই চুম্বকের মতন আকর্ষণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও আমি বলবো যে ধরো রাজ্যে একের পর এক দুর্নীতি এসেছে, মানে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে 100 দিনের কাজের দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতি। তারপরেও এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগ্রহ একটা বিরাট সংখ্যক মানুষের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি শ্যামবাজার মোড়ে দাঁড়িয়ে পড়েন, তাহলে 5 মিনিটের মধ্যে শয়ে শয়ে মানুষ উনাকে কেন্দ্র করে আবর্তিত হবে চুম্বকের মতন। ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যে তাকে কেন্দ্র করে মানে ফলোয়াররা বা অনুগামীরা কিন্তু আকৃষ্ট হন। এবং আমি লক্ষ্য করেছি যে চুম্বকের মতন আকর্ষণ কিন্তু নরেন্দ্র মোদীরও আছে। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমি বলবো যে পশ্চিমবাংলার যে এইবার নির্বাচনে কিছুটা বিজেপি অক্সিজেন পেল, সেটা মূলত নরেন্দ্র মোদীর জন্যই, বারবার সফরে আসার জন্যই। কেন আমি বলছি, রাজ্য বিজেপির নেতাদের মধ্যে আমি কাউকে না, ইনক্লুডিং আমি শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েও বলছি,
ইম্প্যাক্ট সেই অর্থে কোথায়, মানে বক্তব্য রাখার পরে সেটা মিডিয়াতে ক্যারি করা, সেটা কিন্তু না শুভেন্দু অধিকারীর বক্তব্যকে মিডিয়া ক্যারি করেছে বা সুকান্ত মজুমদারের বক্তব্যকে, কিন্তু নরেন্দ্র মোদী এসে যখন কিছু বলেছে সেটা মানে সোশ্যাল মিডিয়া বলো, তোমরা তোমরা মেইন মিডিয়া বলো, প্রিন্ট মিডিয়া বলো, সেটাকে ফলাও করে প্রচার করেছে। যেমন মোদী যদি তুমি লক্ষ্য করে থাকো, তাহলে তুমি লক্ষ্য করে থাকবে যে নরেন্দ্র মোদী বারবার যখন কোনো ইস্যুকে ধরেছে, আমি কয়েকটা ইস্যু বলেছি, উনি যখন দুর্নীতি নিয়ে কথা বলেছেন, উনি যখন মানে এসএসসি দুর্নীতি নিয়ে কথা বলেছেন, সেটাই একটা বড় ধরনের মানে ঘটনা হয়েছে, এবং সেটাই বলা যায় রেখাপাত হয়েছে। রেখা মানে হ্যাঁ, এই সন্দেশখালী নিয়ে তো সব বিজেপি নেতারা কথা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন সন্দেশখালী নিয়ে কোনো কথা বলেছেন, তার অনেকটা গুরুত্ব আছে, তার গুরুত্ব অনেক বেশি, মানে বা অথবা আমি বলছি যে মানে কলকাতা হাইকোর্ট যখন অতি সম্প্রতি ওবিসি সার্টিফিকেট যখন বাতিল করে দিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপিকে ঘিরে ফেললেন। কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে যে প্রধানমন্ত্রী যখন আসনে নেমেছেন, তিনি যখন বক্তব্য রেখেছেন, তখন আমরা স্পষ্ট করে দেখতে পেলাম যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই চুপসে গেছে। অর্থাৎ যে কোনো ইস্যুতে যেটা বিজেপি নেতৃত্ব বা বিজেপির মুখপাত্ররা তুলে ধরতে পারেনি, প্রধানমন্ত্রী যখন একটার পর একটা ইস্যু তুলে ধরেছেন, সেটা সন্দেশখালীর ইস্যু হতে পারে, সেটা এসসি মানে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত হতে পারে, শিক্ষক দুর্নীতি সার্টিফিকেট হতে পারে, বা বা রামকৃষ্ণ মিশনের ইস্যু হতে পারে, বা যেভাবে প্রধানমন্ত্রী যখন ইস্যুগুলো তুলে ধরেছেন জনসমক্ষে, তার যে ইম্প্যাক্ট, তার যে প্রভাব, তার যে প্রচার, সেটা বিজেপির রাজ্য স্তরে কোনো নেতার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা পাইনি, বা পাওয়ার কথাও নয়। ফলে তুমি বুঝতেই পারছো যে প্রধানমন্ত্রী আসার ফলে বিজেপির যে সাংগঠনিক যে শক্তি বা কর্মীদের মধ্যে উৎসাহ, সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, বেড়েছে। যেমন লাস্ট যে মানে চলছে, বলা যায় প্রধানমন্ত্রী যে আজকেও যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনাতে কাকদ্বীপের সবচেয়ে বড় কথা হলো যে মথুরাপুর লোকসভা কেন্দ্র, যেখানে সাংগঠনিকভাবে বিজেপির শক্তি খুবই দুর্বল, কিন্তু যেভাবে জনসমাগম হয়েছে, যে বিপুল জনসমাগম হয়েছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের উৎসাহ, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে রাজ্য বিজেপিতে একটা হিন্দু ভোটের জাগরণ। এবং সেটা আমার ভাষায় আমি যদি বলি, তাহলে আমি বলবো যে এখানে কিন্তু সাবঅল্টার্ন হিন্দু, যারা সাবঅল্টার্ন হিন্দু কারা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের যারা মানুষ, তাদের একটা বড় অংশ বিজেপির যারা বিজেপির দলের বা সমর্থনে কিন্তু তারা এসেছেন। আজকেও কাকদ্বীপের যে জনসভা আমি দেখলাম, সেখানে মূলত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি সম্প্রদায়ের, যেটাকে আমি নিম্ন বর্গের হিন্দু মানে সাবঅল্টার্ন হিন্দু আপসার্জ, বা মানে বলা যায় যে নিম্নবর্গের যারা হিন্দু, তাদের মানে তাদের অতিরিক্ত আগ্রহ বা যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা বিজেপির প্রতি, এটা কিন্তু সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর বক্তৃতার ফলে। ফলে তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে নরেন্দ্র মোদীর জনসভাগুলো বা তার আসার ফলে কি প্রভাব পড়েছে, আমি বলবো সাবঅল্টার্ন হিন্দুদের মধ্যে যে প্রভাব বিজেপি আজকে তৈরি করতে পেরেছে রাজ্যে, সেই সাবঅল্টার্ন হিন্দু জাগরণের ক্ষেত্রে পশ্চিমবাংলায় সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে। এবং তুমি মনে রাখবে, পশ্চিমবাংলায় ক্লাস পলিটিক্স করে অভ্যস্ত পশ্চিমবাংলায়। একই সাথে আমি একটা কথাই যাব, যে কথাটা না বললেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 42-এ 42টা বলে আসছিলেন, কিন্তু কাল প্রধানমন্ত্রীর রীতিমতো রোড শো এর পর তিনি বললেন না 42টা নয়, আমি আজকে বলছি এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু 23টা আমরা পাবো। প্রধানমন্ত্রী রোড শো এর পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এবং এটা আমি না বুঝতে পারিনি সেন্টেন্সটা ওখানেই শেষ হলো নাকি আবার পরবর্তী 9 আসন নিয়েও উনি বললেন। উনি 23টা মানে উনি বলছেন যে যাই হোক না হোক 23টা আমরা পাবোই। মানে এই বক্তব্যটা উনি কেন বললেন সেটাও আমার কাছে পরিষ্কার নয়। মানে আমি এই কারণেই বলছি তোমাকে যে মানে যেই মুহূর্তে তিনি 23টা বললেন, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে বাদবাকি আসনগুলোর দাবি থেকে তিনি সরে আসলেন। অর্থাৎ তার মানে তিনি পরিষ্কার করে বলতে গেলে বাকি যে 19টা আসন আছে, সেই 19টা আসনের থেকে তিনি সরে আসলেন। তাহলে কি বিজেপি মানে 19টা আসন পাচ্ছে এটা ধরে নিচ্ছেন, বা বিরোধীরা 19টা আসন পাচ্ছে ধরে নিচ্ছেন? তবে দেখো গতি প্রকৃতি যা,
তাতে কিন্তু বিরোধী শিবির যে 19টার মতন আসন পেতে পারে সেই সম্ভাবনা ওপিনিয়ন পোলগুলো দেখিয়েছে। ফলে ওপিনিয়ন পোলের ভাবনা চিন্তা হয়তো তার কাছেও আছে, বা আরো পরিষ্কার আইপ্যাক টিম তার হয়ে কাজ করছে। অনেকদিন ধরে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল কি হতে পারে কি হতে পারে, আমি আজকে বলছি কি হতে পারে, আমরা 23টা পাবো। না দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটাকে আমি গুরুত্ব দিতে চাই, এই কারণেই গুরুত্ব দিতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সিস্টেমেটিক্যালি ডেটা কালেকশনের জন্য, তথ্য সংগ্রহের জন্য একটা সংস্থা আছে, আইপ্যাক সংস্থা, যারা কিন্তু নিয়মিত তথ্য সংগ্রহ করছেন, তথ্য বিশ্লেষণ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেগুলো হাজির করছেন। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 23টা আসন বলছেন, তার মানে বিরোধীরা 19টা আসন পাবেন। তাহলে ধরে রাখতে হবে যে এই নির্বাচনটাও 2019-এর মতন একতরফা হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে স্বীকার করে নিচ্ছেন যে 2019-এর মতন বিরোধীরা কিন্তু একটা সিংহভাগ আসনে বা একটা বড় সংখ্যক আসনে থাবা বসাবে, অর্থাৎ রাজ্যে 42-এর 42টা আসনেই জয়ের যে স্বপ্ন তৃণমূলের ছিল, সেটা যে এই নির্বাচনেও সম্ভব হচ্ছে না, সেটা দিনের আলোর মতন পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে, সেটা কি সত্যি বিরোধীরা 19-এ থামবে নাকি বিরোধীদের আসন আরো বাড়বে? নরেন্দ্র মোদী দাবি করছেন যে এই আসন আমি 30-এ নিয়ে যাব, মানে নরেন্দ্র মোদী একেবারে একেবারে মানে নরেন্দ্র মোদীর দাবি করছেন যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো বিজেপি যে রাজ্যে ফল করবে সেটা হলো পশ্চিমবাংলা, এবং নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি সময় পশ্চিমবাংলায় দিয়েছে, এবং 22টার মতন জনসভা করেছেন, রোড শো করেছেন। সব মিলে নরেন্দ্র মোদী যে অ্যাটেনশন দিয়েছেন, সংবাদ মাধ্যমে একের পর এক তিনি সাক্ষাৎকার দিয়েছেন, ফলে সব মিলে নরেন্দ্র মোদীও প্রত্যাশা করছেন যে এখানে 2019-এর থেকে বেটার রেজাল্ট হবে, এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট যদি এখানে হয়, তাহলে অবশ্যই তারা যে দাবি করছেন যে 30টার মতন আসন পাবো। কখনো নরেন্দ্র মোদী এমন কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চমকে যাবেন, মানে এবং চমকে যাবেন এই কথা বলছেন, এবং কি তৃণমূলের অবশিষ্ট কোনো আসন থাকবে না, অর্থাৎ বাকি কোনো এমন কোনো আসন থাকবে না যেখানে জয়ী হতে পারেন। এই বক্তব্যগুলোর মধ্যে শুধু হাইপ আছে নাকি এই বক্তব্যগুলো কোনো সারবর্তা আছে, সেটা তো 4 তারিখে বোঝা যাবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি তুমি যদি আমায় তথ্যের জায়গা থেকে বলো, তাহলে আমি নরেন্দ্র মোদী আর অভিষেকের মধ্যে, অভিষেকের কাছেও যেমন বিভিন্ন সংস্থা আছে, মানে আইপ্যাকের মতো সংস্থা আছে, তারা নিয়মিত তথ্য সংগ্রহ করে জানাচ্ছে অভিষেককে। আবার নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু কেন্দ্রীয় সরকার আছে, আইবি রিপোর্ট আছে। নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু অমিত শাহর অফিসের যে সংস্থা কাজ করে, সেই সংস্থা নিয়মিত পশ্চিমবাংলায় তথ্য সংগ্রহ করছেন, তারাও তথ্য সংগ্রহ করে নরেন্দ্র মোদীকে দিয়েছেন। ফলে দুটো সংস্থা দুই রকম তথ্য দিচ্ছেন। একজন বলছেন 19 বিরোধীরা পেতে পারে, আরেকজন বলছেন না বিরোধীরা 30টা পেতে পারে, অর্থাৎ নরেন্দ্র মোদী 30টা বিজেপি পেতে পারে বলছেন, আর অভিষেকের কথা যদি ডিডাক্ট করি তাহলে 19টা বিরোধীরা পাবেন। তার মানে কোনো একটা জায়গায় ইন বিটুইন না তো, সংখ্যাটা 19 আর 30-এর মাঝখানে কোনো একটা সংখ্যা নয় তো, যেটা কোনো ওপিনিয়ন পোলে উঠে এসছে। কিন্তু দিনের শেষে যেটা আমি তোমায় বলবো, যে মোদীর যে ধরনের উন্মাদনা তৈরি করেছেন, সেটা কি একেবারে বুথ স্তরে বিজেপি নিয়ে যেতে পেরেছে? বিজেপির কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত ভোটারদের কি বুথমুখী করতে পেরেছেন? শেষ পর্যন্ত কি ব্যালট বাক্সে নিয়ে যেতে পেরেছেন? শেষ পর্যন্ত এজেন্ট বসাতে পেরেছেন? শেষ পর্যন্ত আমরা তো দেখলাম যে কিভাবে কেশপুরের ভোট লুট হয়ে গেল, কিভাবে গড়বেতার ভোট লুট হয়ে গেল। তাহলে এবং একের পর এক বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায়, প্রত্যেকেই, প্রণত টুটুর, সবাই বলছেন যে কেন্দ্রীয় বাহিনী ঠিক মতন কাজ করেনি, কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তার কথা বলেছেন। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোট লুট হচ্ছে কি করে বহু বুথে এজেন্ট বসাতে পারছে না। ফলে শেষ পর্যন্ত আমি তোমায় বলছি, শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর জনসভার উন্মাদনা, যেটা মাঠ ভরলেও ভোটের বাক্স ভরল তো, এটার উত্তর জন্য আমাদের 4 তারিখ তো অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু একই সাথে তোমাকে আমি বলবো যে যতটা উপরি স্তরে, অর্থাৎ নরেন্দ্র মোদী বারবার এসে জনসভাগুলোতে যে ধরনের উন্মাদনা তৈরি করতে পেরেছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, সেইভাবে কিন্তু বুথ স্তরে বিজেপির কর্মীরা সেইটা কিন্তু কতটুকু নিয়ে যেতে পেরেছে আমার সংশয় আছে। ফলে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় 19 হোক বা 20 হোক,
ওপিনিয়ন পোলগুলো মানে যারা খুব সিরিয়াসলি করেছে তারা 20টা আসন বিজেপি পেতে পারে দেখিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত 19 বা 20 হোক, মানে 30 যদি না হয়, তাহলে এই দায়টা কে নিবে? এই দায়টা কিন্তু মনে রাখবে, নরেন্দ্র মোদী এত উন্মাদনার পরেও যদি বিজেপি শেষ পর্যন্ত মানে গতবারের থেকে বেটার রেজাল্ট না করে, তাহলে এই দায়টা কিন্তু রাজ্য নেতৃত্বের উপর পড়বে, এই বঙ্গ বিজেপির উপর পড়বে। নরেন্দ্র মোদীর এর মধ্যে কোনো মানে দোষ আমি দেখতে পাবো না। আজকে আমি একটা কথা বলি যে এরই সাথে দেখা যাচ্ছে শওকত মোল্লাকে কয়লা কাণ্ডে তলব, স্কুল নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীকে তলব। কি বলবেন এই বিষয়টাকে কিভাবে দেখবেন? দেখো, একটা জিনিস আমি তোমায় বলতে পারি, নরেন্দ্র মোদীর 3.0 সরকারের 3.0 সরকারের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথম 6 মাসের মধ্যে কিন্তু যে তদন্তগুলো চলছিল সিবিআই ইডির, সেগুলো আরো গতি পেতে পারে। কারণ তিনি জনসভাগুলোতে কার্যত বলতে বাধ্য হচ্ছেন যে এরপরে যখন তার সরকারে আসবে তখন সিবিআই ইডির তদন্ত আরো বেশি করে করবেন, এমনভাবে তদন্ত করবেন যাতে সাধারণ মানুষ থেকে দাবি ওঠে যে স্বচ্ছ প্রশাসন তৈরি করতে হবে। একেবারে তিনি বলছেন একজনও মানে, এবং শুধু তাই নয়, এবার তিনি যে স্লোগানটা দিয়েছেন যে যারা খেয়েছে তাদের থেকেও আমি বের করে আনবো, অর্থাৎ সাধারণ মাধ্যমে বন্টন করবে। ইতিমধ্যে পশ্চিমবাংলায় ইডি যে বাজেয়াপ্ত করেছে 3,000 কোটি টাকা, সেটা তিনি নতুন করে বন্টন করবেন, অর্থাৎ যে টাকা ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে সেগুলো টাকা ভুক্তভোগীদের মধ্যে বন্টন করবেন, এই দাবি করেছেন। দেখো, নরেন্দ্র মোদী তার মতন করে কিন্তু নির্বাচনে টিউন আপ করেছেন পশ্চিমবাংলার জন্য আলাদাভাবে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি কি রাজ্য রাজনীতিতে তৈরি? আমি বারবার এই প্রশ্নটা তুলছি যে বিজেপি রাজ্য নেতারা কি সত্যি মাইক্রো লেভেলে প্ল্যানিং করতে পারলেন? বিজেপি রাজ্য নেতারা কি সত্যি তৃণমূল কংগ্রেস যে ভাষ্য বারবার নির্মাণ করেছে নানা স্তরে তার কাউন্টার দিতে পেরেছেন? নাকি তারা কেবল জনসভা সংগঠিত করতেই ব্যস্ত ছিলেন? কেন বুথ লেভেলের বিভিন্ন অভিযোগ আসছে যে যে টাকা বিজেপির তরফ থেকে পাঠানো হয়েছে? আজকেও আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে, বিজেপির মানে কর্মীদের মধ্যে বীরভূমে অসন্তোষ, কারণ টাকা বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন। তাহলে শেষ পর্যন্ত মানে নেতারা টাকা কুড়িয়ে গেছেন আর দল কেবল টাকা বিলিয়ে গেছে? এমন তো নয়। যদি টাকা বিলিয়ে যায় দল আর যদি নেতারা টাকা কুড়িয়ে নেন, তাহলে কিন্তু সেই রেজাল্ট আশানুরূপ না হওয়ারই সম্ভাবনা থাকবে। এবং এই প্রশ্নটা আসবে যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কেন কাজ করলো না? সবাই তো আমরা জানি যে হিরণের যদি যেতে হারে তাহলে কেশপুরের ওই ব্যবধান মানে নর্মাল ভোট হতে হবে, কিন্তু শেষ পর্যন্ত কেশপুরে যে ভোটটা নর্মাল হলো না, রিগড ভোট হয়ে গেল। তাহলে এই দায়টা কার? মানে এইটা কি কম্প্রোমাইজ হলো? কার সাথে পলিটিক্যালি কম্প্রোমাইজ হলো? শেষ পর্যন্ত টাকা পয়সার কোনো খেল, নাকি হিরণ যেটা দাবি করেছে যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রের বাহিনীর মধ্যে একটা আঁতাত, তার ফলে কেশপুরের ভোটের এই অবস্থা হলো, গড়বেতার ভোটের এই অবস্থা হলো? মানে এই জায়গাগুলো কি তাহলে কেউ দেখবার ছিল না? অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দেখবার কেউ ছিল না? শেষ পর্যন্ত বুথকে অর্গানাইজ করবার মতন কেউ ছিল না? শেষ পর্যন্ত লোকাল লেভেলে লিডারশিপকে পরিচালনা করবার মতন রাজ্য নেতৃত্বের কোনো উদ্যোগ ছিল না? এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ দিনের শেষে রেজাল্ট যদি নরেন্দ্র মোদীর এত উন্মাদনার পরেও, এত মানুষ সমাগমের পরেও, 22টার মতন জনসভা করবার পরেও আশানুরূপ না হয়, তার দায়টা কিন্তু বিজেপিকে নিতে হবে। মনে রাখতে হবে, এটা আমি তোমাকে রোজিনা পরিষ্কার করে বলতে চাই, এবার রাজ্যের যে অবস্থা ছিল 2011 সালের সাথে তুলনা একমাত্র করা চলে। 2011-তে রাস্তাঘাটে ট্রামে বাসে যেখানেই গিয়েছি সেখানেই মানুষ বলেছে পরিবর্তনের কথা। এবারও কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন পশ্চিমবাংলাতে হলো, সেখানে প্রতিনিয়ত কিন্তু মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এবং আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, মানুষ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল। এবং এই ক্ষোভকে যদি বিজেপি কাজে না লাগিয়ে পারে নরেন্দ্র মোদীর এত উদ্যোগ সত্ত্বেও, তাহলে এই দায়টা কিন্তু বিজেপিকে নিতে হবে। বিজেপিকে যদি 22-এর বেশি নিচে কম আসন পায়, তাহলে পরিষ্কার বুঝতে হবে রাজ্য রাজনীতির জন্য বিজেপি উপযুক্ত হয়ে ওঠেনি, মানে রাজ্যে তৃণমূলের বিকল্প হয়ে ওঠেনি। এবং এই দায়টা কিন্তু নরেন্দ্র মোদীর নয়, এই দায়টা পুরোপুরি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের নিতে হবে।
একদমই যে ক্ষেত্র থেকে আমরা আলোচনা করলাম কতটা ভোট বাক্সে এই প্রধানমন্ত্রীর সফর ছাপ ফেলতে পারবে, সেটাই স্যার একদম বুঝিয়ে বলে দিলেন। যে রীতিমতো সেখানেই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ এসে কালকে কেন বললেন 23টা আসন, সেটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে অনেক প্রশ্ন উঠছে, সামাজিক মহলেও অনেক প্রশ্ন তুলছেন। হঠাৎ 42 থেকে কমে 23-এ কেন এলেন? তিনি কি বিরোধীদের জোটটা তিনি কোথাও দেখতে পাচ্ছেন চোখে? সেজন্যই কি তিনি শেষ মুহূর্তে এই মন্তব্য করলেন? লাস্ট শেষ দফার ভোট, দেখা যাক 4 তারিখই তার কথা বলবে।